আরে বাহ, ওইখানে কি চমকাচ্ছে! একটু কাছে গিয়ে দেখি তো ওটা কি। আরে এই রূপা, কোথায় যাচ্ছিস এই অন্ধকারের মধ্যে? বৃষ্টি নামবে, আয় বাড়ি চলে যাই। মা একটু দাঁড়াও, ওইখানে কিছু একটা আছে। দাঁড়াও, আমি এক্ষুনি দেখে আসছি। আরে বাহ, এটা তো অনেক সুন্দর। আমি তো এতদিন ধরে এরকম একটা জিনিসই চাইছিলাম। ওয়াও! আরে বলবি তো কি পেয়েছিস? সঙ্গের মতো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একা একা বক বক করে যাচ্ছিস। বৃষ্টি নামবে বললাম না? তাড়াতাড়ি কাট নে আর বাড়ি ফিরে চল। কাট লাগবে না মা, আমি যেই জিনিস পেয়েছি। কি পেয়েছিস? সোনার কয়েন পেয়েছিস নাকি? আরে না মা, আমি কবে থেকে তোমার কাছে একটা লিপস্টিক চেয়েছিলাম, তুমি তো আমাকে কিনে দাওনি, কিন্তু উপরওয়ালা আমার মন রেখেছে। দেখো একটা লিপস্টিক, দেখো এই লিপস্টিকটা কত সুন্দর। এইখানে দুই বেলা খাবার জুটাতে আমার জান বের হয়ে যাচ্ছে, ওনার লিপস্টিক চাই। আজ এটা বিক্রি করেই ঘরে বাজার তুলবো। দেখে তো মনে হচ্ছে রাজা মহারাজাদের আমলের লিপস্টিক, ভালো দাম পাওয়া যাবে। এমনিতে তো নিজে আমাকে কিচ্ছু কিনে দাও না, একটা টাকা চাইলেও দাও না। এটা আমি তোমাকে দিবই না, এটা আমি আমার কাছে রেখে দেব। বন্ধুরা, তোমরা তোমাদের নাম কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, কারণ তোমাদের নাম দিয়েই তৈরি হবে আমাদের পরবর্তী কার্টুন ভিডিও। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দাও। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এটা তোর কাছে রেখে দে। এখন জলদি জলদি কাঠগুলো বেঁধে নে আর আমার সাথে বাড়ি ফিরে চল। এরপর রূপা আর তার মা বাড়ি ফিরে যায়। রূপার বাড়িতে রূপার বৃদ্ধ দাদি ছিল। সে রূপাকে সব সময় পরীদের গল্প শোনাতো। রূপা, আমি বাজারে যাচ্ছি তোর দাদির জন্য ওষুধ আনতে। ততক্ষণে তুই ঘরের সব কাজ করে রাখিস। বাড়ি ফিরে যেন আমি সব ঘর পরিষ্কার দেখতে পাই। আর হ্যাঁ, আজকাল তো বৃষ্টির দিন, যে কোনো সময় বৃষ্টি আসতে পারে, তাই বৃষ্টি আসার আগেই কাঠগুলো রোদে শুকিয়ে ঘরে তুলিস। ঠিক আছে মা, কিন্তু আসার সময় আমার জন্য একজোড়া জুতা নিয়ে আসো। আমার এই জুতাটা একেবারে ছিঁড়ে গিয়েছে, পায়ে দিলে ব্যথা লাগে। হ্যাঁ হ্যাঁ, আমি তো টাকার গাছ লাগিয়ে রেখেছি, ওখান থেকে টাকা ছিঁড়বো আর তোমাকে দেব, তোমার দাদিকে দেব, ঘরের খরচ চালাবো, তাই না? দিন দিন তোর চাহিদা একটু বেশিই বেড়ে যাচ্ছে না? নিজের চোখেই তো দেখিস আমি দুই বেলা খাবার জোগাড় করতে কত কষ্ট করি। একের পর এক আবদার করেই যাস। তোর কি একটুও লজ্জা লাগে না? তোর কি আমার জন্য একটুও কষ্ট হয় না? তুই আমার জীবনের অভিশাপ, তোর জন্যই আমার জীবনে এত কষ্ট। তুই আসার আগে আমার জীবনটাও অনেক সুন্দর ছিল। পৃথিবীতে এসে প্রথমেই নিজের বাপটাকে গিলে খেয়েছিস, এখন আমাকেও গিলে খা। ঠিক আছে মা, তুমি বাজারে যাও, আমার কিচ্ছু লাগবে না। আরে ও অভাগী, নিজের কপালের দোষ কেন ওই ছোট্ট মেয়েটার উপরে চাপাস? এখানে ওর কি দোষ? ও তো আমার রাজকুমারী। এই নে আমার শেষ সম্বল, আমার কানের দুলটা, তুই নিয়ে নে। এটা বিক্রি করে আমার নাতির জন্য এক জোড়া জুতা কিনে আনিস। আর আসার সময় ওর জন্য অনেকগুলো জিলাপি নিয়ে আসবি। আমার নাতিন জিলাপি খেতে অনেক ভালোবাসে। মা, আপনার কাছে আমি যখন চিকিৎসার জন্য টাকা চেয়েছিলাম, তখন তো আপনি আমাকে বলেছিলেন আপনার কানের দুল আপনি অনেক আগেই বিক্রি করে দিয়েছেন। এখন আপনার কাছে এটা কোথা থেকে আসলো? এটা আমি আমার নাতনির জন্য রেখেছি। এখন আর কথা বাড়াস না তো, যা আমার নাতনির যা যা শখ আছে সব এই কানের দুল বিক্রি করে পূরণ করে নিয়ে আয়। এই বুড়ির সাথে তর্ক করাটাই তো বেকার। এই কথা বলে রূপার মা বাজারে চলে যায়, আর রূপা একটা পাহাড়ের উপরে গিয়ে কান্না করতে থাকে। হে উপরওয়ালা, আমি ছোটবেলা থেকেই এই গরিবী জীবন নিয়ে অনেক কথা শুনে এসেছি। স্কুলের বান্ধবীরা সব সময় আমাকে গরিব গরিব বলে খেপায়, কিন্তু আমি তবুও মন খারাপ করি না। কিন্তু আজ আমার মা আমাকে এত কথা শুনিয়ে দিয়েছি। আমার জন্যই আমার মার জীবনে এত কষ্ট, শুধুমাত্র আমার জন্য। আমি আর এই পৃথিবীতে থাকবো না খোদা,
আমি এই পৃথিবীতে না থাকলে নিশ্চয়ই আমার মায়ের কষ্ট কমে যাবে। এই কথা বলে রূপা পাহাড়ের উপর থেকে লাফ দেয়, কিন্তু পরক্ষণেই সে উড়তে উড়তে উপরে উঠে আসে। তার পকেটে থাকা লিপস্টিকের 2টি ডানা বেরিয়ে আসে। আরে বাহ, আমার লিপস্টিকটা তাহলে একটা উড়ন্ত লিপস্টিক। লিপস্টিক, তুমি আমাকে আরো উপরে নিয়ে যাও, আরো উপরে। ইয়ে, আমার অনেক ভালো লাগছে। পৃথিবীটা উপর থেকে দেখতে কত সুন্দর লাগছে। ওয়াও! রূপা আকাশের উপরে অনেক এনজয় করছিল। এমন সময় হঠাৎ করেই সে কিছু বাচ্চা মেয়ের কান্নার আওয়াজ শুনতে পায়। জাদুর লিপস্টিক, এই কান্নার আওয়াজটা কোথা থেকে আসছে? আমাকে ওখানে নিয়ে চলো তো। বাঁচাও, বাঁচাও, কেউ আমাদের বাঁচাও। বাবা মা, তোমরা কোথায়? আমাদের বাঁচাও, বাঁচাও আমাদের। চুপ, একদম চুপ। এখন যেটা কান্না করবি ওটার মাথার খুলি উড়িয়ে দেব। হ্যালো প্রিন্সিপাল ম্যাম। দেখ কালিয়া, তোর দুশ্মনী আমার সাথে। তোর সাথে যা হয়েছে তার জন্য আমি দায়ী। আমি অনেক লজ্জিত। তুই তোর প্রতিশোধ আমার উপর থেকে নে। আমার অবুঝ বাচ্চাগুলোকে ছেড়ে দে। আরে বুড়ি, যতক্ষণ না পর্যন্ত তুই তোর সব প্রপার্টি আমার নামে লিখে দিচ্ছিস ততক্ষণ পর্যন্ত আমি তোর একটা বাচ্চাকেও ছাড়বো না। আর হ্যাঁ, আমার সাথে কোনো প্রকার চালাকি করার চেষ্টা করিস না, নয়তো এর ফল একেবারেই ভালো হবে না। ও আচ্ছা, তাহলে এই ব্যাপার। উড়ন্ত লিপস্টিক, চলো ওকে মজা দেখাই। এই কথা বলে রূপা ডাকাতের উপর পাথর ছুঁড়ে মারে। তারপর সে ডাকাতকে প্রচন্ড মারে, মারতে মারতে একেবারে আহত করে ফেলে। মেয়েরা, তোমরা ভয় পেও না, আমি সহি সালামতে তোমাদেরকে স্কুলে ফিরিয়ে দিয়ে আসবো। এমন সময় সেখানে একটা পরী আসে। পরীকে দেখে সেখানে থাকা সবাই হতবাক হয়ে যায়। রূপা, ভয় পেও না, আমি পরিলোকের পরী। আমি প্রথমে এখানে এসেছিলাম তোমার কাছ থেকে পরিলোকের জাদুর লিপস্টিক নেওয়ার জন্য, কিন্তু তোমার সাহসিকতা দেখে আমার মনে হচ্ছে এই লিপস্টিকটা তোমার কাছে থাকলেই সবচেয়ে ভালো হবে। এই জাদুর উড়ন্ত লিপস্টিকটার আসল হকদার তুমি। যাও, আজকে থেকে এই জাদুর লিপস্টিক তোমার কাছেই থাকবে। এটা আজকে থেকে তোমার। এখন তুমি এই বাচ্চা মেয়েগুলোকে নিয়ে স্কুলে যাও। এই কথা বলে পরী সেখান থেকে চলে যায়। হে জাদুর লিপস্টিক, আমাদের সবাইকে স্কুলে নিয়ে চলো। বাচ্চারা, তোমরা ঠিক আছো তো? হ্যাঁ ম্যাম, আমরা একদম ঠিক আছি। রূপা আমাদের বাঁচিয়েছে। রূপা, তুমি আমাদের জন্য যা করেছো তার বিনিময়ে আমরা যাই করি না কেন তুচ্ছ হয়ে যাবে সব। তবে আমি তোমাকে এতটুকু আশ্বাস দিতে পারি, আজকের পর থেকে তুমি আমাদের স্কুলে বিনা পয়সায় পড়ালেখা করতে পারবে। তোমার পড়াশোনার সকল দায়িত্ব আমার। এখন থেকে তোমার যা কিছু প্রয়োজন হবে সবকিছু আমি তোমাকে দেব। এইভাবেই প্রিন্সিপাল ম্যাম রূপাকে ফ্রিতে পড়ার সুযোগ করে দেয়, আর সেই সাথে অনেক পুরস্কার দেয়। ছোট্ট একটি গ্রামে দুই বোন তুবা আর মোহনা ছোটবেলা থেকেই একসাথে মিলেমিশে বাস করত, কিন্তু তাদের দুজনের স্বভাব ছিল সম্পূর্ণ বিপরীত। বড় বোন তুবা অনেক লোভী আর স্বার্থপর ছিল। সে সব সময় চাইতো তার কাছে সব রকমের দামি দামি জিনিসপত্র থাকবে, সবাই তার গুণগান গাইবে। অপরদিকে মোহনা ছিল সম্পূর্ণ আলাদা স্বভাবের। সে ছিল ভীষণ দয়ালু আর অনেক বড় মনের মানুষ। মোহনার অসহায় গরিব মানুষদের সাহায্য করতে অনেক ভালো লাগতো। তুবা আর মোহনার মা বাবার মৃত্যুর পরে তারা দুই বোন আলাদা আলাদা বাড়িতে বাস করতে থাকে। তুবা নিজের জন্য গ্রামের মধ্যে অনেক বড় একটি বাড়ি বানায় আর সেখানে একা একাই থাকতে শুরু করে। অন্যদিকে মোহনা পুরনো ভাঙা বাড়িতেই বাস করতে থাকে আর গ্রামের অসহায় মানুষদের সাহায্য করেই শান্তি খুঁজে পায়। একদিন তাদের গ্রামে একজন সাধু বাবা এসে হাজির হয়। তার গায়ের ছিঁড়ে ফাটা কাপড় আর তার ক্লান্ত চেহারা দেখে মনে হচ্ছিল
সে অনেক দীর্ঘ রাস্তা পাড়ি দিয়ে এসেছে। প্রথমে সে তুবার বাড়িতে ঢুকে দরজা নাড়াতে থাকে। তুবা দরজা খুলে সাধু বাবাকে দেখে খুব বিরক্ত হয়, আর সাধু বাবাকে দেখে তার চেহারায় রাগের ছাপ দেখা যায়। সাধু বাবা অনেক বিনয়ের সাথে তুবাকে বলে, বাছা, আমি অনেক দূর থেকে ঘুরতে ঘুরতে এখানে এসেছি। আমার ভীষণ ক্ষুধা পেয়েছে বাছা, দয়া করে আমাকে কিছু খেতে দাও। আরে বাবা, আমার সময়ের অনেক মূল্য, আর আমি কি কারোর জন্য ফ্রিতে খাবার নিয়ে বসে আছি? মাফ করেন আমাকে, এখানে এরকমের কিছুই জুটবে না। সাধু বাবা কিছু সময় ধরে দাঁড়িয়ে থেকে তুবার কথাগুলো শুনতে থাকে। তারপর সে চুপচাপ সেখান থেকে চলে যায়। কিছু সময় হেঁটে সে মোহনার বাড়িতে গিয়ে পৌঁছয়, আর সে দরজায় কড়া নাড়তে থাকে। মোহনা দরজা খুলে দেয়, আর সাধু বাবাকে দেখে খুশি মনে বলে, আরে বাবা, আসুন আসুন, ভিতরে আসুন। আপনাকে দেখে তো মনে হচ্ছে আপনি ভীষণ ক্লান্ত। আপনি আগে বসে একটু পানি খেয়ে নিন। তারপর সাধু বাবা পানি খায়। মোহনার এই বিনয়ী ব্যবহার দেখে সে অনেক খুশি হয়। বাবা, আপনি কি কোনো খাবার খাবেন? আমার কাছে খুব সামান্য আর সাধারণ খাবার রয়েছে, তবে আমি আপনাকে মন থেকে খুশি মনে খাবার খাওয়াবো। বন্ধুরা, তোমরা তোমাদের নাম কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, কারণ তোমাদের নাম দিয়েই তৈরি হবে আমাদের পরবর্তী কার্টুন ভিডিও। তুমি যে মন থেকে আমাকে কিছু খাওয়াতে চেয়েছো, এতে আমি ভীষণ খুশি বাছা। ঠিক আছে, তাহলে তুমি আমাকে কিছু খাবার দাও। মোহনা জলদি জলদি করে ডাল আর রুটি বানায় এবং সাধু বাবাকে তা খেতে দেয়। সাধু বাবাও পেট ভরে তৃপ্তি নিয়ে সে খাবার খেয়ে নেয়। বাছা, তোমার এই আন্তরিকতায় আমার মন ছুঁয়ে গিয়েছে। আমি তোমাকে খুশি হয়ে আশীর্বাদ করছি। এখন থেকে তোমার রান্নাঘর রূপার রান্নাঘরে পরিণত হয়ে যাবে। আর রান্নাঘরে যেই খাবারই রান্না হোক না কেন, তা কখনো ফুরিয়ে যাবে না। সে খাবারগুলো তুমি গরিব অসহায় মানুষদের মাঝেও বিলিয়ে দিতে পারবে। বাবা, আপনার দেওয়া এই আশীর্বাদ আমার কাছে অমূল্য রতন, আর এই আশীর্বাদকে আমি গরিব মানুষদের মাঝেই বিলিয়ে দিব। পরের দিন মোহনার রান্নাঘর সত্যি সত্যি রূপার রান্নাঘরে পরিণত হয়ে যায়, আর গ্রামের লোকজন সেই ঝলমলে রূপার রান্নাঘর দেখে অবাক হয়ে তাকিয়ে থাকে। কিন্তু মোহনার মন এখনও সেই আগের মতোই রয়ে গিয়েছে। কোনো স্বার্থ ছাড়াই সে খুশি মনে অসহায় মানুষদের খাবার খাওয়ায়। তুবা যখন মোহনার রূপার রান্নাঘরের কথা জানতে পারে, তখন সে তেলে বেগুনে জ্বলে ওঠে। সে কোনোভাবেই বিশ্বাস করতে পারে না তার গরিব বোনের কাছে এই জাদুর রূপার রান্নাঘর এসেছে। সে নিজে নিজেই বলতে থাকে, যদি মোহনার রূপার রান্নাঘর পায়, তাহলে তো আমার সোনার রান্নাঘর পেতে হবে, কারণ আমি ওর থেকে অনেক বেশি কাজ করি। তুবা সেদিন রাতেই মোহনার সাথে দেখা করে। তার চেহারায় খুব রাগ দেখা যাচ্ছিল। আরে রূপা, তুই ওই সাধু বাবার থেকে সোনার রান্নাঘরের আশীর্বাদ চেয়ে নিসনি কেন? এই সামান্য রূপার রান্নাঘর দিয়ে কি আর হবে? আপু, সাধু বাবা খুশি হয়ে আমাকে যা দিয়েছে আমি তাতেই সন্তুষ্ট। এর থেকে বেশি কিছু আমার চাই না। আরে ব্যাস ব্যাস, তুই শুধু এগুলোই ভাবতে থাক আর ভিখারিদের সব কিছু বিলিয়ে দিতে থাক। আমি নিজেই সাধু বাবাকে খুঁজে বের করব, আর ওনার থেকে আশীর্বাদ স্বরূপ সোনার রান্নাঘর চেয়ে নিব, দেখে নিস। পরদিন তুবা সাধু বাবাকে খোঁজার জন্য জঙ্গলে যায়। কয়েকদিন খোঁজাখুঁজির পর শেষ পর্যন্ত সাধু বাবাকে একটি গাছের নিচে ধ্যান করা অবস্থায় খুঁজে পায়। সাধু বাবা তুবাকে দেখে অনেক অবাক হয়ে তাকিয়ে থাকে, কিন্তু সে তার কথা মনোযোগ দিয়ে শুনে। সাধু বাবা, আপনি আমার বোনকে রূপার রান্নাঘর দিয়েছেন। আমি আপনার কাছে অনুরোধ করছি, আমাকে আশীর্বাদ করুন, সোনার রান্নাঘর দিন আমাকে। আমিও আপনার কৃপা চাই বাবা, অনুগ্রহ চাই।
সাধু বাবা তুবার চেহারার মধ্যে স্বার্থ আর লোভ স্পষ্ট দেখতে পায়, কিন্তু তারপরও সে তাকে একটা সুযোগ দেওয়ার কথা চিন্তা করে। তিনি তুবাকে বলেন, ঠিক আছে বাছা, তুমি যখন এত করে বলছো তাহলে আমি তোমাকে সোনার রান্নাঘর দিচ্ছি। তবে মনে রেখো, এই সোনার রান্নাঘরের আশীর্বাদ, এর সঠিক ব্যবহার গরিব অসহায় মানুষদের জন্যই করতে হবে। হ্যাঁ হ্যাঁ বাবা, আমি অবশ্যই আপনার কথা মাথায় রাখব। এরপর তুবা জলদি করে খুশি মনে বাড়ি ফিরে যায়। পরদিন তুবার রান্নাঘরটিও সত্যি সত্যি সোনার রান্নাঘরে পরিণত হয়ে যায়। তার চোখ দুটো স্বর্ণের চমক দেখে লোভে আরো জ্বলজ্বল করে ওঠে। গ্রামের লোকজনদেরকে দেখানোর জন্য সে বলে, দেখো তোমরা সবাই, আমার রান্নাঘরটিও সোনার হয়ে গিয়েছে। তোমরা সবাই এখন থেকে এখানে খেতে এসো। তবে মনে রেখো, খাওয়ার জন্য কিন্তু অবশ্যই তোমাদেরকে টাকা দিয়ে খেতে হবে। তুবার কথা শুনে গ্রামের লোকজন হতাশ হয়ে যায়। তবে প্রথম প্রথম তারা টাকা দিয়েই সোনার রান্নাঘরের খাবার কিনে খেতে থাকে। মোহনা তুবাকে অনেক বোঝানোর চেষ্টা করে, আপু, রান্নাঘরের এই আশীর্বাদ গরিব অসহায় মানুষদের খাওয়ানোর জন্যই দেওয়া হয়েছে। তুমি সে রান্নাঘরের খাবার বিক্রি করো না আপু। তুই বুঝতে পারছিস না মোহনা, আমাকে দেখ, দেখে কিছু শিখে নে। দেখে নিস, আমি খুব জলদি অনেক বড় লোক হয়ে যাব। তারপর কিছুদিন পার হয়ে যায়। গ্রামের মানুষদের তুবার সোনার রান্নাঘরের খাবার আর ভালো লাগে না, আর যার কারণে তারা সেখানে আসা বন্ধ করে দেয়। আর তারা পুনরায় আবার মোহনার রান্নাঘরের খাবার খেতে যেতে থাকে, যেখানে তারা আন্তরিকতা আর যত্নের সাথে খাবার খেতে পায়। ধীরে ধীরে তুবার রান্নাঘরে বানানো খাবারগুলো নষ্ট হতে থাকে, আর সেখান থেকে খুব বাজে দুর্গন্ধ আসতে থাকে। তুবা পেরেশান হয়ে কাঁদতে শুরু করে। হঠাৎ করে তার সাধু বাবার কথাগুলো মনে পড়ে যায়, যে এই রান্নাঘর অসহায় মানুষদের সাহায্য করার জন্য দেওয়া হয়েছিল, অথচ সে অতিরিক্ত লোভ করে টাকা রোজগার করছিল এই রান্নাঘর থেকে। সে জলদি করে মোহনার বাড়িতে যায় আর তার কাছে ক্ষমা চায়। মোহনা, আমাকে ক্ষমা করে দে বোন। অতিরিক্ত লোভ করে আমি সাধু বাবার আশীর্বাদের অসৎ ব্যবহার করেছি। আমি এখন বুঝতে পেরেছি, সত্যিকারের খুশি অসহায় গরিব মানুষদের সাহায্য করার মধ্যে পাওয়া যায়। হ্যাঁ আপু, তুমি ঠিকই বুঝতে পেরেছো। চলো, এখন থেকে আমরা দুজনে মিলেই অসহায় মানুষদেরকে সাহায্য করব। আর দেখে নিও, তোমার রান্নাঘরও আবার আগের মতো ঠিক হয়ে যাবে। সেদিনের পর থেকে দুই বোন তাদের নিজ নিজ রান্নাঘরের তৈরি করা খাবারগুলো ক্ষুধার্ত মানুষদের মধ্যে বিলিয়ে দিতে থাকে। আর এখন তাদের রান্নাঘরগুলো শুধুমাত্র সোনা আর রূপার রান্নাঘরে ছিল না, এগুলো গরিব দুঃখী অসহায় মানুষদের আয়েশ করে খাবারের হোটেলে পরিণত হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের গল্প। আশা করি গল্পটি তোমাদের কাছে খুব ভালো লেগেছে। ভালো লাগলে আমাদের আজকের গল্পটিতে একটি লাইক দাও, কমেন্ট করো, আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দাও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।